শুরু করছি স্নিগ্ধবিষ গল্পের পর্ব সংখ্যা 9। লেখনীতে সানজিদা আক্তার মুন্নি। তৌসির আর নাজিম চাচাকে নূরজাহান মানে তৌসিরের বিবি জান হঠাৎ করে সিকদার কুঠিরে ডেকে পাঠিয়েছেন। সিকদার কুঠির হলো গোটা সিকদার পরিবারের অন্ধকার সব রহস্যের আটটাখানা। এখানেই লুকিয়ে আছে তাদের বেইজ্জতি কাজকর্ম। এখানে বসে নেওয়া হয় গোপন সব সিদ্ধান্ত। সকালটা ভারী অস্বস্তিকর। কুটিরের বাতাসে চাপা উত্তেজনা ভেসে বেড়াচ্ছে। মেঝের পুরনো লাল কার্পেট অনেকটা বিবর্ণ হয়ে গেছে, কিন্তু তার উপর সাজানো আসবাবপত্রের গাম্ভীর্য এখনো বজায় আছে। চারদিকে ঘন কাঠের দেয়াল, জানালায় মোটা পর্দা টাঙানো, বাইরের আলো একদমই ঢুকতে পারছে না। বিবিজান নূরজাহান বসে আছেন তার বিশাল মেহগনি টেবিলের পেছনে। মুখে গাম্ভীর্য, ঠোঁটে অল্প তাচ্ছিল্যের ছাপ, আর চোখ দুটো হিরে কাটা ধারালো মনে হচ্ছে। তার সামনে রাখা লেদারের চেয়ার। তৌসির আর নাজিম চাচা দুজনেই আস্তে আস্তে এগিয়ে গিয়ে চেয়ারে বসেন। চুপচাপ কিছুক্ষণ কেটে যাওয়ার পর তৌসির বলে, কি হয়েছে বিবিজান, এত কড়া জরিপ করলা যে? বিবিজান ওকে নিজের পাশে দাঁড়িয়ে থাকা একটা যুবতী মেয়েকে দেখান, যার নাম রিজা। পরনে পাতলা একটা সাদা শাড়ি, ফলে পুরো শরীরটা দেখা যাচ্ছে। ব্যবসার জন্য এসেছে আর কি। তৌসির এক নজর ওর দিকে তাকিয়ে আর তাকায় না। এদের দিকে তাকাতে ভালো লাগে না কেন জানি। চোখ ফিরিয়ে বিবিজানের দিকে তাকিয়ে বলে, নতুন নাকি? বিবিজান মাথা নাড়িয়ে কিছুটা শক্ত গলায় বলেন, হ্যাঁ নতুন। একটা ফুলের টোকাও দেয়নি কেউ। নতুন কলেজ পাস করে ভার্সিটিতে উঠেছে। নাজিম চাচা এটা শুনে বলেন, ও আচ্ছা, তা কে এই মাগিরে জোগাড় করলো? বিবিজান কড়া গলায় বললেন, রাইজার ভার্সিটির এইটা। রাইজা একজন ভার্সিটি প্রফেসর, তবে তিনি কেবল ক্লাসরুমের গণ্ডিতে সীমাবদ্ধ নন। তৌসিরদের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, আর এই সূত্রে তিনি যুক্ত হয়েছেন তৌসিরদের ভয়ঙ্কর সব চক্রে। এই চক্রের সদস্যদের মধ্যে রয়েছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাদের ওপর, যারা নিজেদের প্রতিষ্ঠান থেকে কিছু মেয়েকে বেছে নেন। যে মেয়েগুলো সাধারণত খোলামেলা চলাফেরা করে, আধুনিক জীবনযাত্রার প্রতি আকৃষ্ট থাকে, কিংবা বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখে। রাইজার মতো শিক্ষিকারাই যেসব মেয়েদের ওপর নজর রাখেন, সুযোগ খুঁজে বের করেন। প্রথমে তারা মেয়েদের কাছে বন্ধুসুলভ পরামর্শদাতা হয়ে ওঠেন। কথার ঝলকে, আকর্ষণীয় প্রতিশ্রুতির ফাঁদে ধীরে ধীরে মেয়েদের টেনে আনেন এই লজ্জিত অন্ধকার জগতে। একবার ফাঁসিয়ে ফেলতে পারলে আর ফিরে আসার পথ থাকে না। তারা ওদের ফাঁসিয়ে শেষমেশ তৌসিরদের চক্রের হাতে তুলে দেন। তারপর তৌসিরদের এখান থেকে কন্ট্রাক্ট সাইন করিয়ে বিভিন্ন দেশের প্রভাবশালী ক্লায়েন্টদের কাছে পাঠানো হয়, শুধু বিলাসিতা আর প্রতারণার স্বপ্ন দেখিয়ে। বিবিজান রিজার দিকে তাকান শয়তানি চাহনি নিয়ে। তারপর তৌসিরের দিকে তাকিয়ে বলেন, তুই চাইলে এক ডোজ নিতে পারিস ওর থাইকা। তৌসির এটা শুনে ঠান্ডা হয়ে যায়। এমন কথা ঠিক হজম হয় না। বিয়ারটি একটা পুরুষও। ওর বিবিজান কোন বিবেকে এমন কথা বলেন? পুতুল ঘরে রাখা আছে, পুতুল রেখে পেতনিকে কেন ছুবে ও? তৌসির ছিট ফিটিয়ে বলে, আমার বউয়ের হক আমি কাউরে দিব না বিবিজান। বিবিজান ডেস্কের ওপর রাখা একটা বল ঘোরাতে ঘোরাতে বলেন, চল একটা বাজি ধরি। অনেকদিন হইল তোর লগের বাজি ধরা হয় না। 5 মিনিট ওর লগে রুমে থাকবি, শুধু সামলাইতে পারছো নিজরে, তাইলে এ যত ইনকাম কইরা আমাদের দিব, সব খালি তোর। রাজি? তৌসির কথাটায় কিছুটা অবাক হয়। তবে টাকার অ্যামাউন্টও আছে, কারণ এদের এক একজনের ইনকাম আকাশ ছোঁয়া মাফিয়া গ্যাংস্টারদের থেকে টাকা নাই বলে কথা এরা। তৌসির মাথা ঝাঁকিয়ে বলে, আমি রাজি, তবে আমার শরীরে ছুঁইতে পারবো না, আমার বউ আছে। আর যত টাকা এর থাইকা পামো সব আমার বউয়ের নামে একটা অ্যাকাউন্ট খুলে ওখানে রাখতে হবে, কারণ আমার এই পুরুষত্ব আমার বউয়ের আমানত। খানিকক্ষণ পর বিবিজান আর নাজিম চাচা বাইরে চলে গেছেন। তৌসির বসে আছে চেয়ারে, রুমের মধ্যখানে আর কি। ওর সামনেই রিজা দাঁড়িয়ে আছে। এই রিজা আবার লুচ্চামিতে ফার্স্ট ক্লাস। একটা খারাপ গান ছেড়ে দেয় ওর স্পিকারে। তারপর ধীরে ধীরে তৌসিরের সামনে এসে ঝুঁকে গিয়ে তৌসিরের দিকে তাকায়। তৌসির সরু চোখে এক পলক চোখ বুলায় রিজার মুখপানে, বুলিয়েই মুচকি হেসে ওঠে। আর তৌসিরের হাসিটা তো বরাবরই মারাত্মক সুন্দর। তার ব্যক্তিত্ব খারাপ, সে স্বয়ং একজন নিকৃষ্ট পুরুষ, কিন্তু এই মন্দ লোকের সবকিছু বিভৎস হলেও তার হাসিটা মন ছুঁয়ে যাওয়ার মতো।
কেউ না চাইতেও এই হাসির ন্যায় মুগ্ধ চোখে খানিক মুহূর্ত চেয়ে থাকবেই। ভারী মন কাড়ে এই হাসি। রিজা তবদা খেয়ে যায়। এক দৃষ্টিতে তৌসিরের ঠোঁটের কিনারার দিকে তাকিয়ে রয়। জীবনে অনেক পুরুষ দেখেছে, তবে এমন হাসি এই প্রথম দেখল। তৌসির রিজার চোখে চোখ রেখে বলে, তৌসির সিকদারের পুরুষত্ব এতটাও সস্তা নয় যে তোর মতো 5 টাকার মাগির ওপর ঢলে পড়ব। 5 টাকার উক্ত কথাটা শুনে রিজার বিরাট রাগ হয়। রিজা তৌসিরের থেকে সরে গিয়ে একে একে শাড়ির পিনগুলো খুলে নিয়ে আশেপাশে ফেলে দিতে দিতে বলে, দেখি আপনি কিভাবে বসে থাকেন। এ বলে ওর নিজের শাড়ির আঁচল নিচে ফেলে দেয়। এতে ওর অর্ধ শরীর উন্মুক্ত হয়ে যায়। ধপধপে সাদা শরীরটা জীবন্ত ফুলের মতো ফুটে ওঠে তৌসিরের চোখের সামনে। কিন্তু তৌসির এসবের পাত্তা দেয় না। ওর চোখ যখন রিজার দিকে যায়, কেন জানি নাজহার কথা বড্ড মনে পড়ে। না, ঠিক ওর কথা মনে পড়ে না, ওর ওই মারাত্মক নয়নজোড়া চোখের সামনে ভাসতে থাকে। তৌসির রিজার দিকে একটুর জন্যও আর তাকায় না। পুরুষ মানুষের মন মেজাজের গ্যারান্টি নেই, সেকেন্ডের মধ্যে আবার পাল্টে খেতে পারে। তৌসিরের ভেতরটা ধরফর করছে, তবু তৌসির স্থির হয়ে বসে থাকে সামনের ফ্লোরের দিকে তাকিয়ে। রিজা নিজের শাড়ি পুরো খুলে নিয়ে নানাভাবে বাজে ইঙ্গিতে তৌসিরকে সিরিয়াস করার চেষ্টা করলেও এসব কিছু হয় না, কারণ তৌসির ওর দিকে তাকায়ও না। 5 মিনিট হয়ে যায়। তৌসির দেয়ালের ঘড়ির দিকে তাকিয়ে ধমকে উঠে বলে, এই মাগি, কাপড় পর, তোর টাইম শেষ। রিজা এমন ধমকে লজ্জায় পড়ে যায়। এত মোহরা ঘেরা সৌন্দর্য রেখেও এই তৌসিরকে গলাতে পারল না। রিজা নিজের শাড়ি ঠিক করে নেয়। ঠিক করে নিলেও এলোমেলো রয়েই যায়। তৌসির বুক ভরা শ্বাস ছেড়ে নিয়ে উঠে দাঁড়ায়। আশেপাশে এক নজর তাকায়, তারপর রিজার দিকে কদম এগিয়ে ওকে উদ্দেশ্য করে বলে, তৌসির সিকদারের লুঙ্গির গিট্টু খুললে একমাত্র তার বউয়ের জন্যই খুলব, তোদের মতো বিস্বাদের জন্য না। রিজা তৌসিরের চোখে চোখ রেখে বলে, আপনি তাকাননি আমার দিকে, যদি তাকাতেন তাহলে আমার প্রতি অবশ্যই আসক্ত হতেন। তৌসির রিজার কথায় তাচ্ছিল্যের এক চিলতে হাসি দিয়ে বলে, ঘরে চাঁদ রেখে তোর মতো পাদের দিকে তাকানোর টাইম নাই আমার। আপনার বউয়ের চেয়ে দ্বিগুণ মেহনত করতে রাজি আমি। তৌসির এটা শুনে হুমকির স্বরে বলে, এই চুপ, আমার বউয়ের নাম মুখেও নিবি না। মাগিগিরি করবি কর, তোর মতো 5 টাকার মাগির আমার বউয়ের নাম মুখে নেওয়ার কোনো যোগ্যতা নেই। ব্যাস। রিজা থেমে মাথা নিচু করে নেয়। তৌসির আবারও বলে ওঠে, আর যদি জীবনে আমার সামনে কাপড় খুলিস তাহলে কাপড় সহ আগুন ধরাইয়া জ্বালাইয়া দিমো। এ বলে তৌসির লুঙ্গির কোন কোমরে ঠেসে নিতে নিতে রাগী মেজাজ নিয়ে বেরিয়ে যায় চেম্বার থেকে। বের হয়ে বিবিজানকে বলে, আমার অ্যাকাউন্টে টাকা দেওয়া সব সময়, ভেতরে কিচ্ছু হয়নি। এ বলে তৌসির নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। বিবিজান হতাশ হন বড্ড। উনি চান তৌসিরকে এসবে সরাসরি জড়াতে, কিন্তু তৌসির এসবে নেই। নাজিম চাচা তৌসিরের সাথে পা ফেলতে ফেলতে জিজ্ঞেস করেন ওকে, কে রে, এত ভয়াবহ আগুন দেখাও তুই কিছু করলি না? ওনার কথায় তৌসির রুক্ষ চোখে এক পলক ওনার দিকে তাকায়। তারপর বলে, তোমাদের মতো আমারও তো উত্তেজনা নাই যে যেই মাগি দেখমু ওর লগে বিছানায় চললা যামু। নাজিম চাচা ওর কথার প্রতি উত্তরে বলেন, এমন সুন্দরী চিজ দেখলে মানুষ রাস্তাঘাটে কন্ট্রোললেস হয়ে যায়, আর তুই সামনে থেকেও কি করে সম্ভব? তৌসির চাচার কথায় খানিকটা তাচ্ছিল্যের সহিত বলে, রাস্তাঘাটে এনে হেনে কন্ট্রোললেস হইয়া এসব ওই জানোয়াররা করে, যাদের জন্মই রাস্তাঘাটে। নাজিম চাচা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আগে কইতি বৌরে দিয়া কুমারত্ব ধ্বংস কইরা পরে যা ইচ্ছে করবি, তাই এখন করস না কেন? তৌসির তিক্ত সুরে গরম মাথায় উত্তর এটে দেয়, বউয়ের লগে কিছু হয়নি এখন। নাজিম চাচা এটা শুনে টাসকি খেয়ে বলেন, কি বললি তোরা? তৌসির ঠান্ডা গলায় বলে, ও অনেক ছোট, ওরে সময় দেওয়া উচিত। আর এসব কথা আর কেউ যেন না জানে। এখন এসব কথা বাদ, কামের কথা কও। নাজিম চাচা ঠান্ডা হয়ে যান। তৌসিরের মেজাজ ঠিক বুঝে উঠতে পারেন না। সন্ধ্যা নেমেছে। আবছা আলোয় ঢাকা বাগানের কোণটি আজ এক গুপ্ত মন্ত্রণা কক্ষ। বাতাস ভারী হয়ে আছে লোভ আর ষড়যন্ত্রের নিঃশ্বাসে। সবুজ ঘাস আর পাতার আড়ালে যে বৈঠকটি বসেছে তার মূল কেন্দ্রে রয়েছে তৌসির রাজনৈতিক ক্ষমতার ভিতরে খবর পাচারকারীর মূল কাণ্ডারি। ওর চারপাশে বসে আছে নাজিম চাচা, মিনহাজ মামা, সবাই। তাদের সবার চোখ স্থির হয়ে আছে তৌসিরের হাতের সাদা কাগজের খামের ওপর। এটি কোনো ঐতিহাসিক দলিল নয়, বরং এক সোনার ডিম পাড়া হাঁস। এই খামটি তাদের বিনা শ্রমে রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন। তৌসির মন্থর গতিতে আত্মতৃপ্তির হাসি হেসে খামটি খোলে।
ভেতর থেকে বের হয়ে আসে ভাঁজ করা একখানা কাগজ, সরকারি সিলমোহরযুক্ত স্পর্শকাতর ডেভেলপমেন্ট ম্যাপ। এই মানচিত্রটি হলো আসলে রাষ্ট্রের গোপন সিদ্ধান্ত, কোন পথে বইবে উন্নয়নের স্রোত, কোন এলাকাগুলো রাতারাতি হয়ে উঠবে মূল্যবান। এই তথ্য একমাত্র সরকারি কর্মকর্তার ভেতরের কিছু অংশাঙ্ক লোকেরাই জানে, এবং তৌসির বহু চালাকি ও আঁকামাকা পথে এর নকল কপি বের করে এনেছে। তাদের সামনে টেবিলের অন্য পাশে বসে আছে এলাকার বড় রিয়েল এস্টেট বিল্ডারদের দল। এদের চোখের ক্ষুধার্ত দৃষ্টি। ম্যাপের প্রতিটি চিহ্নিত এলাকা, প্রতিটি রেখা তাদের কাছে লক্ষ লক্ষ টাকার হাতছানি। চক্রের মূল কৌশলটি পরিষ্কার, তৌসির ম্যাপের গোপন তথ্য বিল্ডারদের দেবে। বিল্ডারেরা তখন অতি দ্রুত সেই চিহ্নিত এলাকার সাধারণ ও সরল মানুষদের কাছ থেকে অল্প দামে জমি কিনে নেবে। তাদের বলা হবে এই জমি হয়তো ভবিষ্যতে ঝামেলায় পড়বে বা সরকারি অধিগ্রহণে চলে যাবে, তাই কম দামে বিক্রি করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর সাধারণ মানুষ এই জালে জড়িয়ে কম দামে জমি বিক্রি করে দেয়। তারপর যখন সরকার আনুষ্ঠানিকভাবে সেই এলাকায় কাজ করতে শুরু করবে, বিল্ডাররা সেই জমি কয়েক গুণ চড়া দামে সরকারের কাছে বিক্রি করবে। এই বিক্রয়লব্ধ অর্থের 40% সরকারি চলে আসবে তৌসিরদের পকেটে। এভাবেই বিনা পরিশ্রম ও বিনা বিনিয়োগে তৌসিররা কাঁচা টাকা হাতিয়ে নেয়। তবে তৌসির সতর্ক, সে একজন ব্যক্তিকে কখনোই পুরো ম্যাপের খবর দেয় না। বিভিন্ন জনকে বিভিন্ন তথ্য দিয়ে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখে। রাজনীতিতে আসার এই সুযোগকে তারা ব্যবহার করে এক সুন্দর সুযোগ হিসেবে ভেতর থেকে শান্তিমতো ভেতরকেই ক্ষয় করে যাওয়ার এক নির্লজ্জ খেলায় মেতে ওঠে। তৌসির ম্যাপটা দেখে ওদের দুজনকে বলে, পাশে যে বস্তিটা আছে ওইটা ইমিডিয়েটলি কিনো, এটা আগামীতে কাজ করা হবে। ওই বিল্ডাররা বলে ওঠে, আচ্ছা তা কত টাকার খরচ চাইব? তৌসির দীর্ঘশ্বাস ফেলে বলে, এই জমি 10 কোটির ওপরে বেচা যাইবা। যখন ওই 2 অথবা 1 কিনতে পারবা তখন। একজন বিল্ডার বলে ওঠে, যদি পরে সরকার এলে কাজ না করে? তৌসিরের মেজাজ তুঙ্গে উঠে যায়। ওর কাজের ওপর সন্দেহ? না, এমন বিচার মানা যায় না, এটা ভারী অন্যায় একখানা কর্ম। তৌসির ধমকে উঠে বলে, এই খানকির পোলারা, তোরা কি আমার কাঁচা খেলোয়াড় মনে করস যে সন্দেহ নিয়ে কথা কস? তোগো যদি লগে তো চুপচাপ ডিল কর, নয়তো ভাগ এখান তাকে। বিল্ডাররা আর কিছু না বলে মাথা নাড়িয়ে উত্তর দেয়, ঠিক আছে, তাহলে এমনই হবে, আপনি যা বলবেন সেটাই হবে, আমরা এই জায়গাটা কিনে নেব। এ বলে ওরা উঠে যায়। তৌসির ওদের শেষ কথাটি সুন্দর ভাষায় বলে, মনে রাখবেন, এই রাজনীতিতে যদি টিকা থাকতে হয় তবে ভেতর থেকে শান্তির মতো ভেতরকে ক্ষয় করে যেতে হয়। এটাই আমাদের বিনিয়োগ, এটাই আমাদের ক্ষমতা। সবাই যেন মনে করে আমরা দেশের সেবক, কিন্তু আমরাই জানি এই সেবার আড়ালে আমরা কেবল নিজেদের ভাগ্য সেবাই করে চলেছি। ওরা যেতেই রুদ্র তৌসিরের পাশে এসে বসতে বসতে বলে, আচ্ছা তৌসির ভাই, একখানা কথা কই। তৌসির রুদ্রের কথায় তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকিয়ে বলে, ক। রুদ্র বিরাট সংকোচ কাটিয়ে বলে, এভাবে দেশের ক্ষয়রাত করা কি ঠিক? এমনিতেই অর্থনীতি একেবারে মর্মর অবস্থা, এমন দুর্নীতি করা তো উচিত না, আমরা বেশি কইরা ফেলছি। তৌসির রুদ্রের কথায় মুচকি হাসে। রুদ্রের কাঁধে হাত রেখে আর চোখে রুদ্রের দিকে কিছু সময় চেয়ে থাকে। তারপর বলে, শোন, একটা খাঁটি কথা কই তোরে। কও। রাজনীতিতে সরকারি দল হোক, বিরোধী দল হোক, প্রেসিডেন্ট হোক বা প্রসিকিউটর, সাংবাদিক হোক বা পুরো নিউজ চ্যানেল, সবাই দুর্নীতিবাজ। মিনহাজ মামা মদের গ্লাসে বরফ ঢালতে ঢালতে বলেন, এই দেশে ঝাড়ুদার থাইকা শুরু কইরা মন্ত্রী অব্দি ঘুষ খায়, তো আমরা খাইলে আর কি? রুদ্র মুখ প্যাঁচার মতো করে বসে থাকে। এমন মস্ত বড় বড় ডায়লগ শুনে নাজেম চাচা সিগারেট টান দিতে দিতে বলেন, রাজনীতিতে কোনো ছাড় নাই, যে যত মারতে পারো মাইরা নাও, পতন কেমনে হয় কওয়া যায় না। তৌসির রুদ্রের মুখ গোমরা দেখে ওর থুতনি ধরে বলে, এই দেশের কথা চিন্তা কইরা শুকাইস না। তৌসিরের কথায় রুদ্র ভ্রুকুঁচকে ওর চোখের দিকে তাকায়। তৌসির হেসে বলে ওঠে, এই দেশের সরকার যদি হয় চোর, তাইলে বেশ অর্ধেক জনগণ হবে ডাকাত। এই দেশ এরম চলছিল আর চলবে। রুদ্র মলিন গলায় বলে, সত্যি ভাই, সবাই এক থলের বিড়াল। নুমান শাহ তিক্ত স্বরে বলে ওঠে, এদেশের সরকার অপক্ষ অপোজিশন বলে কিছু নাই, আছে শুধু দুর্নীতির ভিন্ন ভিন্ন ব্র্যান্ড। তৌসির খেয়াল করে, এখানে সবাই থাকলেও কেরামত নেই।
এটা দেখে তৌসির নুমান শাহকে জিজ্ঞেস করে, কিরে নুমান, কেরামত কই? নুমান এটা শুনে হেসে বলে, ও ঘুমে ভাই, গতকাল খেলা দেখা ঘুমের ওষুধ খাইয়া ঘুমাইতাছে। খেলার কথা শুনে তৌসির দাঁত কেলিয়ে হেসে ওঠে, বলে, কি ব্যাং দেখতো খেলা, 136 রানের টার্গেটটাও মিস করলো সাওয়ারা। ছি ছি, কি লজ্জা কি লজ্জা। মিনহাজ মামা হতাশ হয়ে বলেন, খেলা দেখার শপথ করছি আর জীবনেও দেখব না। নাজিম চাচা মিনহাজ মামার কথায় কটাক্ষ করে বলেন, এমন বিলাইয়ের তৌবা তো প্রতিবারই করস। তৌসির মাঝে বলে ওঠে, দোষ আসলে খেলোয়াড়দের না, দোষ ওই হালার যে কৃষি প্রধান দেশে ক্রিকেট প্রধান বানাইছে। রুদ্র আক্ষেপের সুরে বলে, মরণের পরও একটা কাপ আনতে পারবো না কেউ। তৌসির রুদ্রের কথায় বিরক্তি নিয়ে বলে, ইদানিং বাংলাদেশের খেলা দেখা মাঝে মধ্যে মন চায় খেলোয়াড় সহ স্টেডিয়াম বোমা মাইরা উড়াইয়া দিই। ওর কথায় উপস্থিত সবাই তাচ্ছিল্যের সুরে হেসে ওঠে। যদিও হাসছে, কিন্তু মনে ব্যথা ঠিকই রয়ে গেল। ওরা জানে হারবে, কিন্তু আশা নিয়ে দেখতে বসে। কিন্তু প্রতিবারই এমনটাই হয়। তৌসির এবার সোফায় হেলান দিয়ে বুক টেনে দীর্ঘ শ্বাস ছেড়ে কিছু সময় শান্ত চোখে আসমানের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, চাচা একটা গান বাজাও তো, বহুত দিন হইল ডান্স দেই না। নাজিম চাচা এটা শুনে লোভেন্সি হাসি দিয়ে চেয়ারের পাশে রাখা স্পিকারটা বোতামে চাপ দেন। বোতাম চাপতেই বাজতে লাগে একটা সুপরিচিত গানের বিট। টোন শুনতেই সবার কান নিংড়ে ওঠে। তৌসির আর রুদ্রের চোখে লাইটনিং ঝাপটা লাগে। ওরা দুজন একে অপরের দিকে এক ঝলক হাসি ছুঁড়ে মেরেই সোফা ছেড়ে তড়া করে উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে এক ছন্দে ঠোঁট চাপে আর হাতটা করে অলিম্পিক মোটিভেশনের উদ্দেশ্য করে একটা দুর্দান্ত ডান্স দেওয়া। মিনহাজ মামা লুঙ্গির কোণটা অদ্ভুতভাবে হেলান দিয়ে ধরেন। শুরু হয় আসল মজা। নাজিম চাচা, মিনহাজ মামা, তৌসির, নুমান শাহ আর রুদ্র সবাই মনে হয় এই মুহূর্তে এক একটা কাট্টা। লুঙ্গির কোণ হাতে নিয়ে শুরু হয় তাদের উড়াধুরা ডান্স। স্পিকারে এখন গমগম করছে একটা স্পেশাল গান। এমন সময় তৌসির সোফা থেকে ঝাঁপ দিয়ে হাতে নেয় একখানা কালো চশমা, যার ফ্রেমটা ভাঙা। লেন্সে টুকটাক আঁচ, কিন্তু ভাঙা থাকা সত্ত্বেও তৌসির চশমাটা হাতে নিয়ে চোখে স্টাইল করে হেঁটে নেয়। চশমাটা পড়তে পড়তে স্বভাবতই একটা লেন্স পিছলে যায় চশমার। পিছলে গেলেও তৌসির চশমাটা সোজা করে না, বরং এক চোখ ঢেকে রেখে ডান্সের কৌতুক শুরু করে বলে ওঠে, হাফ সেট স্টাইল সেকেন্ড হ্যান্ড। স্পিকারের তালে তালে সবাই গলা মেলায়। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। তারপর সেই উত্তম আহ্বান, ওয়ান সেকেন্ড শেখ হাসিনা, ওয়ান সেকেন্ড শেখ হাসিনা, ওয়ান সেকেন্ড শেখ হাসিনা, জয় বাংলা। নাচের মাঝে ঘেমে নিয়ে একসা হয়ে তৌসির বলে ওঠে, শেখের মাইয়া আর কিছু করুক আর না করুক, একটা ঝাকাস গান দিয়া গেছে রে, এক্কেরে মনের মতো। কিছু একটা থেমে গিয়ে আবারও বলে, আগামী 50 বছরে এমন দুর্দান্ত গান কোনো দল দিতে পারবো না। এই বলে সে আবার নাচের তালে কোমর দোলাতে শুরু করে। গানের সুরের বাঁধন আরো শক্ত হয়। জয় বাংলা জিতবে আমার নৌকা, জয় বাংলা জিতবে আমার নৌকা। রুদ্র নাচতে নাচতে একটা ঢেকুর তুলে চোখ টিপে বলে, দল যার যার, গান কিন্তু সবার। হোক বিরোধী দলের গান, নাচবো কিন্তু আমরা সবাই। এ বলে সে একটা কালো চশমা চোখে লাগিয়ে নেয়, যেটা আসলে চায়ের দোকান থেকে চুরি করা সানগ্লাস। স্পিকারে বেজে ওঠে, জয় বাংলা, শেখ হাসিনার সালাম নিন। নাচ যখন জমে ক্ষীর, তখন নাজিম চাচার নজর যায় তৌসিরের দিকে। উড়াধুরা নাচের চোটে ওর লুঙ্গি প্রায় হাঁটুর ওপরে উঠে গেছে। নাজিম চাচা সেটা নিচে নামানোর জন্যই যেই এক টানে হাত বাড়িয়েছেন, তৌসির অমনি সরে গিয়ে চিৎকার করে ওঠে, এই সুরের বাচ্চা, টান মারিস না, নিচে কিছু পড়ি নাই। আর তার ফাঁকেই আবার উচ্চস্বরে গানের শেষ অংশ ভেসে ওঠে, জয় বাংলা, নৌকা মার্কায় ভোট দিন।